5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এবং খুব শীঘ্রই অন্য সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। একই সাথে আমাদের উপজেলা পরিষদ এবং পৌরসভাগুলোতে আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। কারণ আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে জোটগতভাবে নির্বাচন হবে নাকি এককভাবে হবে সেই সিদ্ধান্ত তখন হবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সেই দল স্বপ্ন দেখে যে 2036 সালের মধ্যে জনগণের প্রতিনিধিত্ব করে সংসদের সরকারি দল হিসেবে তারা প্রতিনিধিত্ব করবে। সেই দল জোটের আশায় জোট হবে কিনা এই দ্বিধা নিয়ে বসে থাকতে পারে না। সেই জায়গা থেকে আমরা এককভাবে একই সাথে আমাদের দলীয় সাংগঠনিক যে ভিত্তি সেটাকে শক্তিশালী করার জন্য এবং স্থানীয় পর্যায়ে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রস্তুতির জন্য তারা যেন যথেষ্ট সময় পায় সেই লক্ষ্যে আমরা আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমাদের কাছে এই মুহূর্তে মোট 500টি উপজেলা এবং 330টি পৌরসভা 830টি ইউনিট থেকে প্রথম ধাপে যেন নাম প্রকাশিত হয় এই জন্য হাজারের অধিক অ্যাপ্লিকেশন জমা করেছিল। সেই পরীক্ষা আমরা প্রাথমিকভাবে 100 জনের নাম ঘোষণা করছি এবং আগামী যে ঈদ আসছে ঈদের পূর্বেই আমরা আশা করছি এই মাসের 20 তারিখে আজকে থেকে 10 দিন পরে আমরা দ্বিতীয় ধাপে আবারও 100 জন প্রার্থীর নাম ঘোষণা করব। তো আমাদের এই নাম ঘোষণা প্রক্রিয়া চলতে থাকবে। আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোন রাজনৈতিক দলের যারা পরিশ্রমী গ্রহণযোগ্য যারা মানুষের উপরে কখনো নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল না, যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকেও যদি কেউ আসতে চায় আমরা তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আমরা প্রথম ধাপে আজকে 100 জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আমরা ঘোষণা করছি। আমার সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত মুখপাত্র উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই বিভাগ ধরে আমরা এই ঘোষণাটি শুরু করছি এবং আমাদের ঘোষণার পরে আমাদের এনসিপির সম্মানিত মুখপাত্র দেশের সার্বিক অবস্থা নিয়ে এনসিপির যে অভিব্যক্তি সেটি প্রকাশ করবেন। তো আমরা ঘোষণা শুরু করছি। প্রথমে আমরা রংপুর বিভাগ দিয়ে শুরু করছি। রংপুর বিভাগ পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। বোদা উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শিশির আসাদ। দেবীগঞ্জ উপজেলার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাসুদ পারভেজ। ঠাকুরগাঁও জেলা থেকে রানীশঙ্কর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মর্তুজা সেলিম। দিনাজপুর জেলা থেকে ফুলবাড়ী উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান চৌধুরী নিশাদ। বোচাগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান। ফুলবাড়ী পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী শিহাব হোসেন। ঘোড়াঘাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। হাকিমপুর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ রায়হান কবির। নীলফামারী জেলা থেকে জলঢাকা উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু সাইদ লিওন। সদর উপজেলা
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ কুড়িগ্রাম জেলা থেকে। সদর উপজেলার সদর পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মাসুম মিয়া লালমনিরহাট জেলা থেকে। কালীগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সুলতান নাসিরউদ্দিন আহমেদ। রংপুর জেলা রংপুর সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কৃষ্ণচন্দ্র বর্মন। গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম খুনি। এর মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগ শেষ হলো। এ পর্যায়ে রাজশাহী বিভাগের নাম ঘোষণা করব। ঘোষণা করার জন্য অনুরোধ করছি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমনকে। সম্মানিত উপস্থিতি, আমরা রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম ঘোষণা করছি। রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু মাসুদ। নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাদ আহমেদ। বদলগাছি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ নৌসের আজম। ধামুরহাট পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী মাহফুজার রহমান চৌধুরী রুবেল। বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপচাচিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক। বগুড়া সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী AMZ শাহরিয়ার। নাটোর জেলা নাটোর সদর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব আব্দুল মান্নান। পাবনা জেলা চাঁদমোহর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী খন্দকার আক্তার হোসেন লেবু। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ আদনান। উল্লাপাড়া পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আল মামুন লিওন। ধন্যবাদ সবাইকে। রাজশাহী বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো। এ পর্যায়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থীদের নামের তালিকা। সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা থেকে আজমিরিগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ কামাল আহমেদ। হবিগঞ্জ সদর পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী জনাব মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন। মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব খালেদ হাসান। কুলাউড়া উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবু রুকিয়ান। সিলেট জেলা কোম্পানিগঞ্জ উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব উবায়েদ আহমেদ। কানাইঘাট উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব বুরহান উদ্দিন ইউসুফ। ওসমানীনগর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোহাম্মদ মোশাহিদ আলী। জৈন্তাপুর উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাকারিয়া লাদেন। গোয়াইনঘাট উপজেলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনসুরুল হাসান নগরী।
এর মধ্য দিয়ে আমাদের সিলেট বিভাগের প্রার্থী ঘোষণা শেষ হলো। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ প্রথমে শেরপুর জেলা সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। সদর পৌর মেয়র, পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ নূর ইসলাম। জামালপুর জেলা, জামালপুর সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মোহাম্মদ শামীম। নেত্রকোনা জেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খালিয়াঝুড়ি উপজেলা জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান মিন্টু। বারহাট্টা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল হক চৌধুরী বাবলু। নেত্রকোনা সদর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোহাগ মিয়া প্রীতম। ময়মনসিংহ জেলা, তারাকান্দা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। ভালুকা উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নুরুল ইসলাম। হালুয়াঘাট উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু রেহান। ধোবাউড়া উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের ময়মনসিংহ বিভাগ শেষ হলো। ঢাকা বিভাগ উত্তর, ঢাকা বিভাগ উত্তরে প্রথমে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহনাফ সাইদ খান। টাঙ্গাইল উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইকরাম হোসেন। করিমগঞ্জ পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী জনাব সাইনুল কবির। ঢাকা জেলা উত্তর, সাভার উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সালামতুল্লাহ রনি। মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। দৌলতপুর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আবু আব্দুল্লাহ। টাঙ্গাইল জেলা, কালীঘাটি উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান। টাঙ্গাইল পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী মাসুদুর রহমান রাসেল। ভুয়াপুর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী হাসান ইমাম তালুকদার। সখীপুর পৌরসভা, পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা আনসার আলী। নরসিংদী জেলা, নরসিংদী সদর উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদ ইবনে সারওয়ার। গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শোয়েব মিয়া। ঢাকা বিভাগ দক্ষিণ, প্রথমেই নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁও উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ তুহিন মাহমুদ। মুন্সিগঞ্জ জেলা, সিরাজদি খান উপজেলা, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলী নওয়াজ। এ পর্যায়ে ফরিদপুর বিভাগ, ফরিদপুর বিভাগ ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ তাহসিন রিয়াজকে। ঘোষণা করছি ফরিদপুর বিভাগের উপজেলা এবং পৌর মেয়র প্রার্থীদের নাম। নগরকান্দা উপজেলা, উপজেলা চেয়ারম্যান হিসেবে লড়বেন মোহাম্মদ রেজাউল করিম সবুজ।
নগরকান্দা পৌরসভা পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ নাজমুল হুদা। ফরিদপুর পৌরসভা পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন সাইদ খান। মাদারীপুর পৌরসভা পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন মোহাম্মদ হাসিবুল্লাহ। গোপালগঞ্জ পৌরসভায় পৌর মেয়র হিসাবে নির্বাচন করবেন ফেরদৌস আমিনা। এ পর্যায়ে খুলনা বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আলাউদ্দিন মোহাম্মদকে। ধন্যবাদ। খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট আবুল হাশিম বাদশাহ। ভেড়ামারা উপজেলা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইশতিয়াক হোসেন। ফকিরহাট উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লাবিব আহমেদ। মংলা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রহমতুল্লাহ। বাগেরহাট পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াহিয়া জিসান। নোয়াপাড়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান কবির। খুলনা জেলার চালনা পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী SM-A রশিদ। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বাশার বিপ্লব। জীবননগর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী সোহেল পারভেজ। মেহেরপুর জেলার গাংনী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী শাকিল আহমেদ। ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী তারিকুল ইসলাম। এর মাধ্যমে শেষ হল খুলনা বিভাগের উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদপ্রার্থীদের তালিকা। এরপরে আমাদের আসে বরিশাল বিভাগের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক এবং স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মঞ্জিলাল ঝুমা। পৌর এবং আমাদের পৌর উপজেলা প্রার্থী যারা আছে চেয়ারম্যানদের নাম: বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহমেদ। ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান। নেসারাবাদ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খান মোহাম্মদ। আর কি করব আমি ভাই? জিয়ানগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল সোহাগ। পিরোজপুর সদর পৌরসভা পৌর মেয়র মোহাম্মদ মাইনুল আহসান মুন্না। রাজাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান। ধন্যবাদ। এ পর্যায়ে কুমিল্লা বিভাগের প্রার্থীদের নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি কুমিল্লা বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আতাউল্লাহকে। আসসালামু আলাইকুম। কুমিল্লা বিভাগ থেকে ঘোষণা করছি প্রথমে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জসিম গাজী। মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইদ্রিস আলী প্রদানিয়া।
কুমিল্লা জেলা থেকে খুলনা পৌরসভার পুর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ রাজু সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মাইনুদ্দিন, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমিনুল ইসলাম ডালিম। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের সর্বশেষ বিভাগ চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে নাম ঘোষণা করার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. সুজাউদ্দিনকে। ধন্যবাদ। প্রথমেই কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন এবং কক্সবাজার পৌরসভা পৌর মেয়র পদপ্রার্থী রায়ান কাশেম। এরপরে চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুবাইরুল আলম মালিক, নোয়াখালী জেলার হাতি উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ রেজা, হাতিয়া পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী প্রফেসর মহিবুর রহমান, নোয়াখালী পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী কাজী মাইনুদ্দিন তানভীর। ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সুজাউদ্দিন সজীব। লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইব্রাহিম কলিম। ধন্যবাদ সবাইকে। এর মধ্য দিয়ে আমাদের এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী প্রথম ধাপে 100 জনের তালিকা ঘোষণা শেষ হলো। এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে আমাদের এই তালিকায় ছাত্র শক্তি, যুব শক্তি থেকেও যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা জুলাই অভ্যুত্থানের রাজপথে সামনে ছিল, তাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় প্রাধান্য দিয়েছি এবং তারাও প্রতিনিধিত্ব করছে। শ্রমিক শক্তি এবং নারী শক্তি থেকেও আপনারা দেখে থাকবেন গোপালগঞ্জ পৌরসভায় আমাদের পৌর মেয়র পদপ্রার্থী একজন নারী। আমরা শ্রমিক শক্তি, নারী শক্তি থেকেও আমাদের প্রার্থী দিয়েছি। সনাতন ধর্মাবলম্বী আমাদের একজন প্রার্থী রয়েছেন রংপুর সদর উপজেলায়। আমরা প্রত্যেকটি জায়গা থেকে যারা এই জায়গার জন্য যোগ্য তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতে আরো আমাদের যে উপজেলা এবং পৌরসভাগুলোতে ঘোষণা দেওয়া এখনো বাকি রয়েছে, আমরা আশা করছি আগামী 20 তারিখে দ্বিতীয় ধাপে আমরা আরো 100 জন প্রার্থীর তালিকা ঘোষণা করব এবং পুরো দেশে যারা আগ্রহী আপনাদের সবাইকে এনসিপির জন্য, বাংলাদেশের জন্য, মানুষের জন্য যারা কাজ করতে আগ্রহী তাদেরকে এনসিপির সাথে যোগাযোগ করার আহ্বান করা হচ্ছে। এই পর্যায়ে আমাদের নির্বাচন প্রার্থী, স্থানীয় সরকার সহ দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, তারা অতি দ্রুত সময়ের মধ্যে 100টি উপজেলা এবং পৌর মেয়রের এনসিপি সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে এবং আশা করি ধাপে ধাপে বাকিদের নাম প্রকাশ করা হবে এবং আমাদের
প্রার্থীরা সেই অনুযায়ী এখন থেকেই সাংগঠনিক শক্তি দিতে এবং নির্বাচনের কার্যক্রম শুরু করবেন। এবং এনসিপি সমর্থিত আজকে যে 100 জন প্রার্থীর নাম ঘোষণা হলো, সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা কাজ করছি, কথা বলছি, কিন্তু আমরা দেখছি যে সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো সময়সীমা আমরা পাইনি যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা আশা করবো যে সরকার দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে একটা টাইমলাইন আমাদেরকে দেওয়া যায় এই সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এই সময়ের মধ্যে উপজেলা কিভাবে হবে নির্বাচনটা হবে। এখন পর্যন্ত তারা যেটা বলছেন অতি দ্রুত, এখন দ্রুত তো 5 বছর হতে পারে, 5 মাস হতে পারে। তো আমরা একটা স্পষ্ট সময়সীমা দাবি করছি। আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে তারা প্রশাসকের পদে বসে থেকে ভোট চাচ্ছেন, এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের কাজ নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু তারা পোস্টার দিয়ে পুরো নগরের সকল দেয়াল ভরে ফেলেছেন। তো বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলাটি ব্যবস্থা করছেন। আমরা এর আগেও নির্বাচনের নিরপেক্ষতার স্বার্থে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসক যারা নিয়োজিত হয়েছেন তারা সেই সিটে বসে প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। যদি নির্বাচন অংশগ্রহণ করেন তাহলে এটা নির্বাচনটা একদম স্টার্টিং থেকেই বিতর্কিত এবং একপাক্ষিক, এবং নির্বাচনে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। আমরা দেখছি যে দেশে আমের যে প্রকোপ সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা মনে করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে এটাকে এক ধরনের জাতীয় সংকট হিসেবে চিহ্নিত করে এই সংকট মোকাবেলায় আমাদের সরকার বিরোধী দল মিলে সবাইকে এগিয়ে আসতে হবে, এবং এই সময়ে কার দোষ বেশি কার দোষ কম এই কথা না বলে আমাদের একসাথে এই সংকট মোকাবেলায় এগিয়ে আসতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস, এই হামের প্রকোপ বৃদ্ধির পিছনে কাদের অবহেলা, কাদের অনিয়ম জড়িত আছে সেটাও সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে বের করে আনা প্রয়োজন। আমরা দেখছি যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় বারবার শুনেছি যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হবে। আমরা বর্তমান সরকার আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বারবার শুনি যে কোনো মত চলবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে, কিন্তু মাঠের পরিস্থিতি ভিন্ন। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে, এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটা বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নিবে, এবং এই জন্য ভারত সরকারের কাছে এটা প্রশ্ন রাখবে, এবং ভারতের যে বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে নিয়ে সরকার জবাবদিহিতা চাইবে যে এই সীমান্ত হত্যা কেন বাড়ছে। আমরা আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাটাই সর্বাগ্রে দেখতে চাই। এই যে সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, সেটা তাদের মুখে বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে খুবই কনসার্নের বিষয়, আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, সেখানে নির্বাচনের পরবর্তী সময় আমরা বুলডোজার চলতে দেখছি, এবং সেখানকার মুসলমানদের উপর এক ধরনের নৃশংস আক্রমণ এবং হামলা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের ভারতের বিভিন্ন অংশের জনগণকে আমাদের পাশে পেয়েছি। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ে বিভিন্ন সময় আমাদের পাশে তাদের বিবৃতি বক্তব্যের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরাও যখন এনআরসি সিএ আইন করা হয়, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হয়, জেএনইউতে যখন আন্দোলন হয়, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। তো জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে, সেটা আমাদের অব্যাহত ছিল, এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি, এবং এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এটা নিয়ে আরো সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছে, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছে শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে। এবং আমরা শুনছি যে আসামের যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে তিনি একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে বসে তিনি বলছেন যে তারা রাতের অন্ধকারে সেখানকার যাদেরকে তাদের সন্দেহ হয় যে তাদের নাগরিকরা তাদেরকে বাংলাদেশে পুট ব্যাক করেন। এটা অত্যন্ত গর্হিত একটা বক্তব্য, অত্যন্ত সেন্সিটিভ একটা বক্তব্য। একজন যিনি দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুট ব্যাক করেন বাংলাদেশে। কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোন স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এবং আমরা এবারই প্রথমবারের মতো হয়তো দেখলাম যে বাংলাদেশ কোন একটা নির্দিষ্ট বলের দিকে চোখ বন্ধ করে ঢুকে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হয়তো হারাচ্ছি অথবা সম্ভাব্য বন্ধুদেরকে হারাচ্ছি। আমাদের আহ্বান থাকবে কূটনৈতিক ক্ষেত্রে সরকার আরো শক্তিশালী অবস্থান নেবে এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে অন্য কোন দেশের স্বার্থকে না দেখে তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে। আপনাদের কোনো প্রশ্ন করতে পারেন, তারপর আমরা বৈশাখী সংবাদের কিছুদিন আগে চট্টগ্রামে আপনার খাম প্রসঙ্গে যদি বলছেন ওই প্রসঙ্গেই বলি, চট্টগ্রামে মানববন্ধন করছিল কয়েকজন এবং সেখানে এনসিপি নেতা পরিচয়ধারী কয়েকজন সেখানে বাধা দিয়েছে। হ্যাঁ, জাতীয় পত্রিকায় আসছে। এমন কোনো ঘটনা আমাদের জানা নেই। যদি আপনি আমাদেরকে দিতে পারেন কোনো নিউজ থেকে আমরা সাংবাদিক ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, একটা প্রশ্ন আছে যে আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগ, বিএনপি কিংবা যে কেউ আপনাদের দলে এসে তারা নির্বাচনে অংশ নিতে পারে, তো এই ক্ষেত্রে আসলে আপনারা যে আজকে 100 জনের তালিকা প্রকাশ করেছেন, এক্ষেত্রে আসলে বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্যান্য দল থেকে আসা কতজন রয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে অন্য রাজনৈতিক দল থেকে আসা, যেমন পূর্বে বিএনপির সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে জামায়াত ইসলামের সাথে রাজনীতি করেছে এরকম আছে, পূর্বে কোনো দলের সাথেই রাজনীতি করেনি এরকমও আছে, কিংবা ধরেন আজকে থেকে 5 বছর 7 বছর 10 বছর আগে এক সময় আওয়ামী লীগের রাজনীতি করেছিল, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে তারা অতিষ্ঠ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সেই রকম কিছু মানুষ যারা আবার একই সাথে জুলাইয়ের পক্ষে ছিল, যারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচার ছিল এবং তারা অপরাধ করেছে, এইরকম কিছু পদপ্রার্থী এখানে এসেছে। তো সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দলের মধ্য থেকে যাচাই বাছাই করে যাকে আমাদের মনে হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য জিতে আসতে পারবে আমরা তাদেরকে রেখেছি। আমরা জাতীয় নির্বাচনে একসাথে 11 দল নির্বাচন করেছি। সেই নির্বাচনী জোট এখন জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট হিসেবে কাজ করছে, কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা আগামীর যে স্থানীয় যে নির্বাচন, দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় নির্বাচনে স্পেশালি উপজেলা কিংবা পৌরসভা পর্যায়ে এটা একটু কঠিন হয়ে যায় যে 11 দল একসাথে একমত হয়ে একজন প্রার্থী। তো সেটা তারপরে যদি জোটগতভাবে হয় সেটা নির্বাচনের পূর্বে একটা আলোচনার বিষয় এবং সে অনুযায়ী সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আমাদের প্রার্থী ঘোষণা করব। শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পরে একটা বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে শাহজালাল বিমানবন্দরে সম্মানের সাথে বাংলাদেশে আনা হবে, এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া আমরা এখনো দেখিনি। এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা আপনাদের? শুভেন্দু অধিকারের বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? আর আসলে শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যে এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছেন আর কি। তবে আমরা দাবি করবো এবং আমাদের
সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের কাছে ফিরে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপরটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিই। একটা শুধু অ্যানাউন্সমেন্ট অ্যাড করি, এরপর প্রশ্নটা। আমরা যে 100 জন প্রার্থী ঘোষণা করলাম, আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দ থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ কিংবা সংশ্লিষ্ট জেলা আহ্বায়ক সদস্য সচিব সহ যারা দায়িত্বশীল আছে, তারা আমাদের ঘোষিত প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে রাজনৈতিক সকল কার্যক্রম তারা অবজার্ভ করবেন। তারা যদি সন্তোষজনক কার্যক্রম থাকে তাদেরকে দিয়ে আমরা নির্বাচনে অগ্রসর হব, কিন্তু সে অনুযায়ী যদি আমরা কারো সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রমে গাফিলতি দেখতে পাই, তাহলে আমরা প্রয়োজনে কাউকে উইথড্র করে তুলনামূলক অধিক যোগ্য কাউকে আমরা সেখানে আবার নতুন করে মনোনীত করতে পারি। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হাম নিয়ে আপনি বলেছেন বক্তব্য শুরুতেই, আজকে পর্যন্ত প্রায় 352 জন সামথিং মানুষ মারা গেছে, শিশু মারা গেছে। যেহেতু আগের যে সরকারটা ছিল আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকার আপনি একজন প্রতিনিধি ছিলেন, উপদেষ্টা ছিলেন। এই বিশাল আমাদের এই যে শিশুরাদের মৃত্যুর এই যাত্রা লম্বা হচ্ছে, দিনকে দিন হচ্ছে, এই দায় কি আপনি কি অন্তর্বর্তীকালীন সরকারকে দায় কি এড়াতে পারে, বা সেই অংশ হিসাবে সরকার অংশ হিসাবে আপনি কি তার দায় এড়াতে পারেন? আরেকটা প্রশ্ন আমি করে রাখি আপনাকে, আরেকটা প্রশ্ন করে রাখি। আগামী 19শে মে আপনি ফুরিয়া যাচ্ছেন সম্মেলন, তো সেই সম্মেলন সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করবেন। এইটাই আসলে যখন থেকে হামের টিকা দেওয়া নিয়ে আসলে অনিয়ম শুরু হয়, তখন থেকে এটা যে মনোযোগ সরকারের এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের মনোযোগটা সরে যায়, তখন থেকেই যারা দায়িত্ব ছিল সবাইকেই দায় দিতে হবে। এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে, আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা দায়িত্বে ছিলেন তাদের, এবং বিএনপি সরকারের সময় যারা এখন দায়িত্বে আছেন সকলকে দিতে হবে। তবে আরো স্পেসিফিকলি আমার মনে হয় যে এটা নিয়ে তদন্ত করা প্রয়োজন, এবং অনেক ক্ষেত্রে হয় কি, এই যে একটা টিকা নিয়মিত 10-15টার মতো টিকা নিয়মিত দিতে হয়, অনেক ক্ষেত্রে যেটা হয় যে এগুলো দায়িত্ব থাকে স্বাস্থ্য অধিদপ্তর এবং চার অধিদপ্তরের মধ্যেও অনেকজন উপসচিব ছিলেন, সরকারি সচিব যারা শাখায় তার দায়িত্ব থাকে, তো কে স্পেসিফিকলি দায়িত্ব অবহেলা করেছে আমার প্রয়োজন, যাতে করে ভবিষ্যতে এ ধরনের আর কোনো অবহেলা না হয়। আর দ্বিতীয়ত, সাউথ কোরিয়াতে আমি ইউনেস্কো এপিসিআইসির একটা হিউম্যান রাইটস ইন সিটিজ ফোরামের একটা সম্মেলন আছে মানবাধিকার বিষয়, সেটাতে অংশগ্রহণ করতে যাচ্ছি। সেখানে একই সাথে আমি সাউথ কোরিয়ার যে 18ই মে তাদের গণঅভ্যুত্থান দিবস, সেই দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে 19 তারিখ আমাদের